এভাবে গরু মাংস ভুনা করলে হাঁড়ির ভাতও কম পড়বে। আজ দেখাবো একদম পারফেক্ট ঝরঝরে তেল ওঠা গরু মাংস ভুনা। মাংসগুলো হবে একদম নরম আর ঘন মশলা ঢুকবে ভেতর পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। রেস্টুরেন্টের মাংস ভুনায় কাঁচের রং আর ঘন মশলা কিভাবে হয় জানেন? আজ সেই সিক্রেট সহ গরু মাংস ভুনা রান্না করব। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন। চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন পরবর্তী রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। মাংস রান্না করার জন্য এখানে কিছু আস্ত মশলা নিয়েছি, আর এর মধ্যে রয়েছে হাফ চামচ লং, 15 থেকে 20টি রয়েছে সবুজ এলাচ, আর এলাচিগুলো সাইজে একটু ছোট ছিল যার কারণে বেশি করে নিয়েছি। 2টি দারচিনি, একটা জয়ত্রীর হাফ নিয়েছি, 1/4 ভাগ নিয়েছি জয়ফল, একটি নিয়েছি বড় কালো এলাচ, একটা স্টার মশলা আর হাফ চামচ গোলমরিচ। এবার এই সবগুলো উপকরণ হালকা তেলে একটু মুচমুচে করে নেব, এরপর ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এই মশলাটা কিন্তু একবারে ব্যবহার করা যাবে না, ধাপে ধাপে ব্যবহার করতে হবে। যেভাবে ব্যবহার করলে মাংসর টেস্ট অনেক ভালো আসে, ঠিক সেভাবে কিন্তু রান্না করতে হবে। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি গরু মাংস নিয়েছি। হাড়, চর্বি, কলিজা মাংস সহ আমি নিয়েছি। আর মাংসগুলো রেগুলার কাট করে নিয়েছি। মাংসগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস রান্না করার জন্য চুলায় আগে থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর 1 কাপ তেল দিয়েছি। আর এখানে 1 কাপ থেকে একটু বেশি নিয়েছি পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবারে পেঁয়াজগুলো ভেজে নিব। তো ভিউয়ার্স, আপনারা এই রান্নাটা ঈদ অথবা শুক্রবারে স্পেশাল হিসেবে করে নিতে পারেন। মেহমান আসলেও এই রান্নাটা করে নিতে পারেন। এই রান্নাটা এতটা খেতে সুস্বাদু হয়, আপনারা যদি একবার রান্না করেন তাহলে বারবার এই রেসিপি করতে চাইবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবার পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো যদি এইরকম করে ভেজে নেওয়া যায় তাহলে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এবারে আদা রসুনগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন থেকে যখন খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন এখানে কিছু শুকনা মশলা অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে করে মশলাগুলো পুড়িয়ে না যায়। পানি দিয়ে ভালোভাবে মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া। যতটুকু জিরা গুঁড়া নেবেন তার হাফ নেবেন ধনিয়া গুঁড়া, তাহলে তরকারি কালারটা ঠিক থাকবে। আর যদি ধনিয়া গুঁড়াটা বেশি পরিমাণে হয়ে যায় তাহলে তরকারি কালার কিন্তু নষ্ট, ফ্যাকাশে হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। আর আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা পরে অ্যাড করব। তো কখন তরকারির মধ্যে এই মশলাটা অ্যাড করলে ভালো হবে এটা জানতে হলে কিন্তু ভিডিওটি স্কিপ করা যাবে না, ভিডিওটি দেখতে থাকুন। এবারে মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, আর চুলা লো হিটে রেখে কিন্তু মশলাগুলো দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলা খুব ভালোভাবে কষানো হয়। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে। মশলা কষানোর পর দেখতে পাবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে পাবেন যে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসর পানি দিয়ে কিন্তু আমি মাংস হাফ সেদ্ধ করে নেব, এই জন্য এখন আর পানি দিচ্ছি না। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতো মাংসগুলো রান্না করে নেব। আর এর মাঝে কিন্তু অবশ্যই 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে মাংস পুড়ে না যায়। আর চুলা মিডিয়াম হিটে রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে, আর হাই হিটে রেখে দিলে মাংসটা পুড়ে যাবে বা পানি দিতে হবে। মাংসের পানি দিয়ে যদি মাংসটা হাফ সিদ্ধ করে নেন বা ফুল সিদ্ধ করে নেন তাহলে সেই মাংসটা খেতে অনেক ভালো হয়, আর মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। মাংস থেকে কতটা পানি বের হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই পানির মধ্যে আমি প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর মাংসগুলো এই পর্যায়ে অর্ধেক কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এবার আমি বাকি অর্ধেকটা অল্প অল্প করে গরম পানি অ্যাড করব আর কষিয়ে রান্না করব।
একবারে কিন্তু পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে যদি মাংসটা এইভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে মাংসর কালারটা খুবই চমৎকার হবে। আর মাংসর ভিতরেও তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকবে, মাংসটাও সফট হবে। মাংসগুলোতে আমি 4 থেকে 5 বার অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে আরও প্রায় 30 থেকে 35 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রায় 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের জন্য বেশি পানি দিতে যাবেন না যদি মাংসগুলো ভালোভাবে আগে থেকেই সেদ্ধ করা হয়। ঝোলের পানি বেশি করে দিলে তাহলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর তরকারিতে কতটুকু ঝোল খাবেন সেটা বুঝে শুনে গরম পানি অ্যাড করবেন। তরকারিতে পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা তুলে নাড়াচাড়া করে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর চুলা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা জাল করে নিব। অল্প আঁচে যদি মাংস এইভাবে রান্না করা হয় তাহলে তরকারির তেল মশলা মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর মাংসটাও অনেক বেশি নরম হয়। আর তরকারির কালারটাও হবে রেস্টুরেন্টের মতো কালচে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। বেশ কিছু সময় ধরে জাল দেওয়ার পর যখন তরকারিতে পরিমাণ মতো ঝোল হবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে চুলা একদম লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো চুলার উপর রেখে দিব। এই প্রসেসে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। তরকারির ঝোলটা হবে ঘন মশলাযুক্ত আর মাংসটা হবে নরম ঝরঝরে, তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাংসটা কতটা নরম ছিল সেই ক্লিপটা আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি দেখাতে পারছি না, এজন্য দুঃখিত। তাহলে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।